This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। চাকরি পাওয়ার দাবিতে রাস্তায় বসে আন্দোলন করছেন। শুধুমাত্র রাস্তায় বসে আন্দোলন করছেন তা নয়, এই আন্দোলনের তীব্রতা ঝাঁজ ক্রমাগত বাড়ছে। এই মুহূর্তে সুশোভন আমাদের অপর প্রতিনিধিও আছেন, তার সঙ্গে কথা বলবো। সুশোভন, পুলিশে ছয়লা, বহু আন্দোলনকারী রাস্তায় বসে পড়েছেন, তারা কি বলছেন? কারণ যেভাবে পুলিশি অত্যাচারের অভিযোগ তারা করেছেন, যে ছবি আমরা দেখেছি গতকাল রাতে, তারপরে তাদের মনে কোনো আশঙ্কা, কোনো ভয়, নাকি তারা আরো দৃঢ়চেতা? একেবারে সেই ছবিটা তোমাকে দেখাবো যে পুলিশের সংখ্যা বেড়েছে, আর যারা এখানে রয়েছেন তাদের সঙ্গেও মূলত কথা বলার চেষ্টা করব। আচ্ছা, গতকাল রাত্রে আমরা যে ছবি দেখেছি, তারপর আজকেও সকালে আপনারা আন্দোলন করছেন, ইতিমধ্যেই আপনাদের পরবর্তী সিদ্ধান্ত বা পরবর্তী আন্দোলন কি হবে, আর এই অবস্থান তো চলবে? হ্যাঁ, এই অবস্থান চলবে। আমাদের যতদিন আমাদের ন্যায্য অধিকার আমরা ফিরে না পাবো ততদিন আমাদের আন্দোলন চলবে, বুঝলেন? কারণ আমরা এই আন্দোলন থেকে উঠবো না, কারণ আমাদের যে রুজি রুটির ব্যাপার আছে সেখান থেকে আমাদের ফিরে আসার কোনো রাস্তা আমাদের নেই। কিন্তু যত সময় বাড়ছে পুলিশের সংখ্যা বাড়ছে, আপনাদের এখানে অবস্থান চলছে, কিছুক্ষণ আগে ব্যারিকেড ভাঙা হলো, তারপরে পুলিশের সংখ্যা আরও বাড়লো। হ্যাঁ, পুলিশের সংখ্যা বেড়েছে, কিন্তু তাতে আমাদের কিছু এসে যায় না, আমরা চেষ্টা চালিয়ে যাব। সুশোভন, তুমি সঙ্গে থাকো। শিক্ষাবিদ দেবাশিস সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস বাবু, আপনাকে স্বাগত TV9 বাংলায়। কি বলবেন? কালকের দৃশ্য আপনি দেখেওছেন, পুলিশ অত্যাচার চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আজকে আবার রাস্তায় বসে আরো আন্দোলনকে তীব্রতর করার দিকে মুখিয়ে রয়েছেন আন্দোলনকারীরা। তারা বলছেন এই শিক্ষক বিদ্রোহী সরকার থেকে টেনে নামাবে। কি বলবেন আপনি? না, প্রথম কথা, কালকে যে পরিস্থিতি বা যে ঘটনা আমাদের সামনে এসছে, এটা লজ্জার, সেটা বড় ব্যাপার নয়, এটা তো আর আলাদা বিতর্ক কেউ করবে না। কিন্তু এই ঘটনাটা তৈরি হওয়ার জন্য 100% দায়ী সরকার। কারণ সরকারের পৃষ্ঠপোষকতায় রাষ্ট্র ব্যবস্থাকে ব্যবহার করে শিক্ষক নিয়োগের দুর্নীতি হয়েছে, মাথায় রাখতে হবে। এটা হচ্ছে কারণ। এরপর মামলাকে নানা রকম অপব্যাখ্যা দেওয়া হচ্ছে, শিক্ষকদের মধ্যে নানা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। কিন্তু সরকার যদি আজকে একেবারে স্বচ্ছ নিয়োগ করতো, তাহলে তো এই পরিস্থিতিটা তৈরি হতো না। 98 সাল থেকে তো এই স্কুল সার্ভিস কমিশন প্রতিষ্ঠানটা 2011 পর্যন্ত চলেছে, আমরা তো এই চেহারা দেখিনি। কিন্তু আজকে 1 দশক পার হয়ে গেছে, শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। 100% দায় সরকারের। এবং তারপর যেরকম ভাবে ক্রিমিনালদের মারধর করা হয়, কালকে যে চেহারা রাতভর আমাদের সামনে এসছে, পুলিশ যেরকম ভাবে মাস্টারমশাইদেরকে মারছে, রক্তাক্ত করছে, মাস্টারমশাইরাও রিটালিয়েট করেছে। এখানে কেউ আমরা দাঁড়িয়ে অন্য কথা বলছি না, মাস্টারমশাইও রিটালিয়েট করবার সময় কোথাও কোথাও ভারসাম্যহীন অবস্থা তৈরি হয়েছে। এটা কোনো ল্যাব এনভায়রনমেন্টের পরীক্ষা নিরীক্ষা নয় যে দাঁড়িপাল্লায় মাপা যাবে। কিন্তু এই পরিস্থিতি, এই কাঙ্ক্ষিত নয়, লজ্জার পরিস্থিতি সম্পূর্ণভাবে সরকার তৈরি করেছে। সুতরাং এখন সহনশীলতার সাথে আন্দোলন যারা করছেন তাদের সাথে দফায় দফায় আলোচনা পরিষদ তৈরি করা উচিত। পুলিশ দিয়ে এটা মোকাবিলা করার বিষয় নয়, সরকারের তরফ থেকে আলোচনার পরিষদ তৈরি করা উচিত। কথা বলুক, সুপ্রিম কোর্টের রায় আছে, তারপরও কথা বলুক। এই চেহারা পশ্চিমবঙ্গের চেহারা নয়, এটা লজ্জার এবং দুর্ভাগ্যজনক। ধন্যবাদ দেবাশিস বাবু। আপনারা শুনলেন যে আলোচনার রাস্তা, শিক্ষাবিদ মনে করছেন যে আলোচনার প্রয়োজন রয়েছে, আলোচনার রাস্তা খোলা হোক, এই দাবি তার। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সকালের যে ছবি, আন্দোলনকারীরা তারা ব্যারিকেড সরিয়ে দেয়, আর তারপর পুলিশের ব্যারিকেড সরিয়ে রাস্তায় অবস্থান, বিক্ষোভ আরো তীব্রতর শুরু করেন। এই শিক্ষকদের মারধর করা হয়েছে, পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ। একাধিক ছবি আমরা দেখেছি, শিক্ষকরা পুরো বিধ্বস্ত, তাদের পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে, অনেকের পা ভেঙেছে, অনেকে অত্যন্ত গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, এমন দাবিও করা হয়েছে আন্দোলনকারীদের তরফ থেকে। তাকে আমরা সকালে দেখলাম যে কিভাবে TV9-এর সুমনদের উপরে, এবিপি আনন্দের উপরে এবং আমাদের শিক্ষকদের উপরে হেলমেট দিয়ে মাথায় বাড়ি মারা হলো, পা ধরে তুলে টেনে তুলে দেওয়া হলো। সেটি শিক্ষার সঙ্গে জড়িত কোনো ব্যক্তি, তার এখানে শিক্ষা দপ্তরে আমাদের মাঝে আসার কি দরকার ছিল? রাতের
পারবে কি করে? নির্দেশ আছে তো, যোগ্যদের মেরে এখান থেকে সরিয়ে দেওয়া, আর দরকার পড়লে পুলিশের সাহায্য করতে আসবে। আমরা আমাদের আন্দোলন যেমন চালাচ্ছিলাম তেমন চালাবো, এখানে কোন রকম কাটা করবে না। কারণ আমরা মার খেয়েছি, হাড়গোড় ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, চোখ প্রায় নষ্টের দিকে, এখনো একজন আমার মধ্যে আছেন, তার জ্ঞান ফেরেনি, মেয়েদের সেন্সিটিভ জায়গায় মারা হয়েছে, এমনকি তীব্র কারাগারি পর্যন্ত করা হয়েছে পুলিশের তরফ থেকে। এই অবস্থায় এইটুকুই বলতে পারি, প্রাণ শেষ হয়ে যায় না, মেরেছেন আবার মার খাওয়ার আমরা আবার রেডি আছি। আন্দোলনকারীদের বক্তব্য আপনারা শুনছিলেন। তারা গতকালের কথা যেমন তুলে ধরছেন, এরপরে তারা কি করবেন সে বক্তব্য উঠে আসছে। সুশোভন আমাদের প্রতিনিধি রয়েছেন। সুশোভন, কি বলছেন আরো আন্দোলনকারী বাকিরা যারা আছেন তারা কি বলছেন? গতকাল যা হয়েছে, একের পর এক দৃশ্য যেগুলো উঠে এসেছে সামনে, তার সঙ্গে সঙ্গে আগামী দিনে যেভাবে তারা চলবেন কি বলছেন তারা? কোনো পরিকল্পনা নির্দিষ্টভাবে? একেবারেই যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। আচ্ছা, গতকাল যে আমরা ঘটনা দেখলাম, তারপর আপনাদের নামে মামলা হলো, আবার আজকে আপনারা আন্দোলন করছেন, পরবর্তী আন্দোলন কিভাবে এগিয়ে নিয়ে যাবেন? এভাবেই চলবে, এভাবেই চলবে, শান্তিপূর্ণভাবেই করব। আমরা কোনো অশান্তি চাই না, আমরা শুধু চাই মুখ্যমন্ত্রী আসুন, শিক্ষামন্ত্রী আসুন, তিনি আমাদের উপযুক্ত বিচার দিন। সুপ্রিম কোর্টে যান, রিভিউ পিটিশন করুন, রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হোক। কিভাবে কি করবেন আমরা জানি না, আমরা যোগ্য, আমাদেরকে চাকরিতে ফিরিয়ে দিন, আর কোনো দাবি নেই। আমরা তো শিক্ষক, আমরা তো অশান্তি চাই না। আমাদের অস্ত্রটা কি কলম, আমরা শুধু কলমটুকুই জানি, আর কিছু জানি না। আমরা লিখতে জানি, আমরা বলতে জানি, আমরা পড়াতে জানি, আমরা পড়তে জানি। আমরা অশিক্ষিত নই, আমরা মারপিট করতে আসিনি, এদের সঙ্গে মারপিট করা আমাদের কাজ নয়। এরা আমাদের রক্ষক, কিন্তু এরা কি করেছে, এরা আমাদের ভক্ষক হয়ে গেছে। কালকে কিরকম ভাবে লাঠি দিয়ে মেরেছে, একজন স্যারের চোখ খারাপ হয়ে গেছে, একজনের এখনো শেষ করেনি। এদের লজ্জা নেই, এদের কি হয়েছে? এদের কিচ্ছু হয়নি, এরা শুধু লাঠি দিয়ে মেরে গেছে, এদের তো কোনো ক্ষতি হয়নি। এরা কেন আমাদের নামে কেস করলো? এই প্রশ্ন আন্দোলনকারীদের, আমরা বহু আন্দোলনকারীদের কাছে যাব আর কথা তাদের বক্তব্য শোনার চেষ্টা করব। একাধিক রাজনীতিকদের সঙ্গেও আমরা কথা বলেছি। প্রথমে আপনাদের শোনাবো দিলীপ ঘোষ, বিজেপির প্রাক্তন সাংসদ, বিজেপি নেতা। তিনি কি বলেছেন শুনুন। শিক্ষকদেরকে এক প্রকার জলে ফেলে দেওয়া হয়েছে। যে শিক্ষকরা আন্দোলন করছেন তারা আজকে স্কুলে বসে ছাত্র পড়াবার কথা, কিন্তু এই প্রচন্ড গরমে হাতে প্রাণ নিয়ে, একদিকে গরমের কষ্ট, তারপরে পুলিশের অত্যাচার, এই দুটোই খুব অমানবিক, আর এটা করতে হচ্ছে। আর তারা সব ভালো ভালো স্টুডেন্ট, যারা র্যাঙ্ক করেছেন, গোল্ড মেডেল পেয়েছেন, এই ধরনের উৎকৃষ্ট তারা শিক্ষক হতে পারতেন, ছাত্রদের ভালো ছাত্র তৈরি করতে পারতেন, কিন্তু দুর্ভাগ্য তাকে আমরা ক্লাসরুম না দিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছি। শিক্ষক সমাজ, লেখাপড়া যারা নিরস্ত্র, তার বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর এই আস্ফালন, এবং তারপর তাদের বিরুদ্ধে মামলা, এবং সেই মামলা প্লট তৈরি করা হচ্ছিল, এটা শিউরে ওঠে। কখনো পশ্চিমবাংলা এরকম চেহারা দেখেনি, ভারতবর্ষ এরকম চেহারা শিক্ষকদের উপরে আক্রমণের দেখেছে বলে অন্তত আমার মনে পড়ছে না। স্বেচ্ছাচার, স্বৈরাচার, তার চাইতে কোনো অংশই কম না। ভয়ঙ্কর, চোরের পাশে রানী, আর মাস্টারমশাইরা নিরস্ত্র, তারা আক্রান্ত, লাঠি লাঠি জুতো, ভাবা যায় না। যারা আন্দোলন করছেন, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে পুলিশ তাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে, আর এই নিয়েও শোরগোল পড়ে গিয়েছে। জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর প্রতিক্রিয়া আমরা পেয়েছি এই নিয়ে, কি বলছেন তিনি শুনুন। সিস্টারদের কাছে অনুনয় বিনয় করছেন, পেশেন্টদের বিছানার নিচে থেকে তারা প্রাণ বাঁচিয়েছেন। এই তো ছিল পুলিশের ভূমিকা, এই তো ছিল রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের ভূমিকা। আজ তারা সরকারের বলে বলিয়ান হয়ে নিরীহ শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের উপর যেভাবে বর্বরচিত আক্রমণ চালাচ্ছে, জুনিয়র ডক্টর ফ্রন্ট তীব্র ধিক্কার জানায়। আমরা মনে করি কোন গণতান্ত্রিক পরিকাঠামোতে একটা ন্যায়সঙ্গত আন্দোলনের উপর এই ধরনের নির্বিচার বা অবিচারে লাঠিচার্জ কখনোই কাম্য নয়, আর এই ধরনের স্বতঃপ্রণীত মামলা তো কখনোই কাম্য নয়।
লাঠিপেটের পর এবার বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা বিধাননগর পুলিশে। সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। দেখাতে পারবেন না যে আমরা যে কোনো পুলিশকে মেরেছি, কোনো কিছু ভাঙচুর করেছি, এগুলো সম্পূর্ণ পুলিশ নিজেই গেট খুলে দিয়েছিল। সুতরাং পুলিশ এখন ওই কিছু ছবি দেখিয়ে এইসব করার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ওদেরকে যে কোনো মূল্যে রুখে দাও। পারবেন না মুখ্যমন্ত্রী পারবেন না। আপনি যোগ্য চাকরি কিভাবে বাঁচবে তার জন্য আপনি ব্যবস্থা নিন। এইসব কেস খামারে দিয়ে আমাদের রুখতে পারবেন না আপনি মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ নিজে বর্বরচিত আক্রমণ করেছে আমাদের ওপর। আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলাম, তারপর ওনারাই এখন মামলা করছেন। হ্যাঁ, মানে কাপুরুষোচিত আচরণ, বর্বরচিত আচরণ। এই পুলিশদের এই আচরণকে আমরা ধিক্কার জানাই। তো আমরা আপাতত এই আন্দোলন আমরা এখানেই বসে থাকবো, এখান থেকে এখন আমরা উঠবো না। অবস্থান চলবে। আমাদের চাকরি যতক্ষণ না ফিরে পাচ্ছে অবস্থান চলবে। পুলিশ অতি সক্রিয়তা দেখিয়েছে, যথাযথ ভূমিকা পালন করুক পুলিশ, এমন পদক্ষেপ নেওয়া হোক, এই দাবি এক আইনজীবী আদালতের কাছেও করেছেন। আর তার মধ্যে এবার পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে পুলিশ কি বলছে আপনাদের শোনাবো। পুলিশ বলছে যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যা যা করণীয় ছিল তাই করা হয়েছে। শুনুন। ওনারা এখানে প্রথমে মেন গেটটাকে ব্রেক করে ওনারা ঢুকেছিলেন। তারপরে এই যে গেট যেটা আছে পেছনে, সেখানে আপনারাও জানেন, আপনাদের ক্যামেরাতেও এটা ধরা পড়েছে যে বহুবার ধাক্কা দিয়েছিলেন। আমাদের নেম প্লেট এই ধস্তাধস্তিতে আমারটা অন্তত খুলে পড়ে গেছে। আমরা প্রথম থেকেই ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে যারা এখানে আটকে আছে সরকারি কর্মচারী তাদের যেন বেরোতে দেওয়া হয়, কিন্তু ওনারা টোটালি অ্যাডামেন্ট ছিলেন। আমাদের খুব সিনিয়র অফিসার্সরা এসে ওনাদেরকে রিকোয়েস্ট করেছে, ওনাদের বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু দে ওয়ার নট উইলিং টু লিসেন। সেই জন্য আমাদেরকে ততটাই মানে ব্যবস্থা নিতে হয়েছে যতটা ওয়াজ প্রপোর্শনেট টু দ্য সিচুয়েশন। থ্যাংক ইউ। বলছে যতটা প্রয়োজন ছিল ততটাই তারা ব্যবস্থা নিয়েছেন বা ফোর্স ব্যবহার করেছেন, সেরকম পদক্ষেপ করা হয়েছে। কিন্তু বিধাননগর কমিশনারেটের বিরুদ্ধে শতপ্রণোদিত পদক্ষেপের আবেদন জমা পড়লে এবার আদালতে ইমেল করে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছেন একজন আইনজীবী রাজনী মুখোপাধ্যায়। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন তার আবেদনে। অতি সক্রিয়তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশ মারধর করেছে শিক্ষকদের এবং পুলিশ বলছে যে যতটুকু প্রয়োজন ছিল ততটুকু পদক্ষেপ করা হয়েছে। বিধাননগর কমিশনারেটের তরফ থেকে এটা বলা হচ্ছে। এদিকে পুলিশের এই অতি সক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টে একটি শতপ্রণোদিত আবেদন করেছেন এক আইনজীবী। সোমা আমাদের অপর প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, এই মুহূর্তে কি চলছে? একেবারে সেই ছবিটা তোমাকে আমি দেখাই। দেখো, একদিকে বিকাশ ভবনের সামনে, সেখানে কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু একেবারেই গেট আগলে তারা দাঁড়িয়ে আছে। দেখতেই পাচ্ছ একদিকে পুলিশের যে প্রহরা, সেই পুলিশের প্রহরা, সামনে মহিলা র্যাব দাঁড়িয়ে আছে, পেছনে দেখতে পাচ্ছ সেখানেও র্যাব রয়েছে এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারাও কিন্তু এই বিকাশ ভবন পাহারা দিচ্ছে যাতে কোনোভাবেই যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা না পৌঁছাতে পারেন। আমি সেই ছবিটা দেখাই। দেখো, একেবারে হাতে হাত ধরে এখানে শিক্ষিকারা তারা দাঁড়িয়ে আছেন এবং তারা ব্যারিকেড করে আছেন। হ্যাঁ, আপনারা হাতে হাত ধরে দাঁড়িয়ে আছেন, আপনারা হাতে হাত ধরে দাঁড়িয়ে আছেন। আমরা এটা একটা প্রতিরোধ করার চেষ্টা করছি, কিন্তু পেছনে যে বিশাল প্রতিরোধ করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য যে পুলিশ বাহিনী রয়েছে, তারা আসলে এখানকার স্টাফদেরকে নির্বিঘ্নে ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা আমাদের মতো কারণ কালকের পুলিশ বাহিনীর যে নির্লজ্জ রূপ আমরা দেখেছি, তাতে আমরা পরিষ্কার, আমরা নিরস্ত্র অবস্থায় ওরা আমাদেরকে যেভাবে অমানবিকভাবে আমাদের ওপর লাঠিচার্জ করেছে, সেই লাঠিচার্জ কিন্তু একটাও গিয়ে কোনো রকম সমাজের যারা দুর্নীতির সাথে যুক্ত, যে সমস্ত অসাধু পন্থার সাথে যারা চাকরি দিয়েছে, বিক্রি করেছে, যারা চাকরি পেয়েছে, তাদের গায়ে কিন্তু এই আঁচড় এক বিন্দু পড়েনি। কিন্তু বিন্দু পড়ছে এই, অর্থাৎ তাদের মানববন্ধনের কারণ হচ্ছে যাতে কোনোভাবেই বিকাশ ভবনের ভেতরে ঢুকতে না পারে পুলিশ। এবার আবহাওয়ার খবর দেবো। আগেভাগেই সক্রিয় হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। সময়ের আগেই বর্ষা চলে আসছে কেরালে। 1 জুন নয়, 28 মের আগেই কেরলে বর্ষা ঢুকছে বলে আমরা জানতে পারছি। কমলেশ আমাদের প্রতিনিধি এই নিয়ে জানাচ্ছেন। কমলেশ, কি কারণ বর্ষা আগে ঢোকার আর এর প্রভাব কি পড়তে পারে?
দেখো, এবছর এখনো পর্যন্ত এল নিনোর কোনো নেতিবাচক প্রভাব নেই, ফলে মৌসুমী বায়ু বেশ সক্রিয় এবং তার উপর আরব সাগরে একটা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইভেন মের শেষে বঙ্গোপসাগরেও একটা নিম্নচাপ সৃষ্টি হতে পারে, ফলে আরব সাগর ধরে এবং বঙ্গোপসাগর ধরে বর্ষা খুব তাড়াতাড়ি এগোবে। 28শে মে এর মধ্যে উত্তর পূর্ব ভারতেও বর্ষা চলে আসতে পারে। বাংলায় বর্ষা কবে আসবে সেটা এখনো স্পষ্ট নয়, কিন্তু মের এই বাকি যে সেকেন্ড হাফটা রয়েছে তাতে মে মাসে দক্ষিণবঙ্গে বেশ ভালো বৃষ্টি বাদলার সম্ভাবনা রয়েছে। বর্ষা না হলেও স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যে বৃষ্টি গতকাল হয়েছে আজকেও হতে পারে। একটাই ভালো খবর এর মধ্যে রয়েছে যে মে সেকেন্ড হাফে এখনো পর্যন্ত খুব বড়সড় তাপপ্রবাহের আশঙ্কা নেই, মানে তাপমাত্রায় 40-42 ডিগ্রিতে পৌঁছে যাবে এই আশঙ্কা খুব একটা নেই। একটু ভ্যাপসা গরম থাকতে পারে, কিন্তু বৃষ্টি মাঝে মধ্যেই হবে এই আশা আবহাওয়াবিদরা দেখাচ্ছেন। ধন্যবাদ কমলেশ।